দর্শক স্বাগত সবাইকে নিয়মিত টক শো এই সময়ে আনোয়ার ইস্পাত এই সময়ে দিনের শিরোনামগুলো বলছি, এরপরে আমরা আজকের আলোচনায় যাব। টক শো তিনজন অতিথি আছেন, পরিচিত হব তাদের সঙ্গে। 14ই নভেম্বর এসএসসি এবং সমমানের পরীক্ষা, এবারের পরীক্ষার্থী 22,27,000। শিক্ষামন্ত্রী বলেছেন পণ্য বোঝাই 17টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে ফেরি ডুবেছে। সেই খবরই আজকে সারাদিনই গণমাধ্যমগুলোতে আছে। তবে হতাহত নেই, উদ্ধার অভিযান এখন শেষ হয়নি। দেশের যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভোটের আগে মাঠ খালি করতে আবারও হামলা মামলা শুরু হয়েছে। আগামী 14ই নভেম্বর বসছে সংসদের পরবর্তী অধিবেশন। বাংলাদেশে আগামী নির্বাচনটি যাতে স্বচ্ছ এবং প্রতিযোগিতাপূর্ণ হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। আজকে একটি সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিং অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রেখেছেন। আগামী বছর 4টি মেগা প্রকল্প উপহার দেওয়া হবে জাতিকে, এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। এই বিষয়গুলোই আছে। করোনার এখন একটু স্বস্তিকর অবস্থায় রয়েছে, তবে করোনার নয়া প্রজাতির কথা শোনা যাচ্ছে। এটা তৃতীয় ঢেউয়ের হাতছানি কিনা সেই আশঙ্কা বা ঝুঁকির কথাও আলোচনায় আছে। আজকে যদিও কোভিডে সারা দেশে মৃত্যুর খবর খুবই কম, 7 জন, এবং শনাক্ত 1.53%। যুক্তরাষ্ট্র আরও 35 লাখ ফাইজারের ভ্যাকসিন দিচ্ছে বাংলাদেশকে। এই খবরগুলোই আজকে দিনের মূল খবরের মধ্যে আছে। তবে আমরা সমসাময়িক বিষয়ের মধ্যে রাজনৈতিক প্রসঙ্গটি আজকে আলাপ করবার চেষ্টা করব। শুরুতেই পরিচিত হচ্ছে স্টুডিওতে 3 অতিথির সঙ্গে। সর্ববায় রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে জনাব এম এ আজিজ। এবং রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই বিএনপির মহাসচিব। তারা বেশ কিছুদিন ধরেই আলোচনা করছেন, আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও এই অভিযোগ পাল্টা অভিযোগ আছে। আমরা অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এই কুমিল্লার ঘটনার পরে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, এবং বাংলাদেশ যে একটি ধর্মীয় সম্প্রীতির দেশ সে কথা সবাই মানেন, স্বীকার করেন, এবং সেটি আমাদের বাস্তবতা। কিন্তু এই কথা কিন্তু সব দলই বলছে যে রাজনৈতিক কারণে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। কি রাজনীতি এটার পেছনে একটু আলাপ করবার চেষ্টা করব। রাজনীতিটা কি জনাব সুভাষ সিংহ রায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুইজন বিশিষ্ট সহকথককে আমার শুভেচ্ছা, দর্শকদেরও আমার নিরন্তর শুভেচ্ছা। মনে হচ্ছে করোনা চলে গেছে, কিন্তু আমাদের যথেষ্ট সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এটার জন্য আমরা সবাই খেয়াল রাখি। নিশ্চয়ই। আপনার প্রসঙ্গ যদি আলাপে আসি, আমরা কিন্তু একটা দুর্ভাগ্যজনক অবস্থায় চলছি। রাজনীতিবিদদের যে কথাবার্তাগুলো সেগুলো মানুষের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্বের জায়গা তৈরি করে, এবং একে অপরকে দোষারোপ করার যে রাজনীতির সংস্কৃতি, সেই সংস্কৃতি যেন আমাদের পেয়ে বসেছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। গত 12.5 বছর যাবৎ যে দলটি সরকার পরিচালনা করছে, সেখানে অনেক রকম অগ্রগতির ইতিহাস আছে, অগ্রগতির সূচকগুলো আমাদের সামনে আছে। কিন্তু মানুষের যে ভেদাভেদের জায়গাটি, সেই জায়গাটি কতটা দূর করা গেছে সেটা আমার সন্দেহ রয়েছে। আমরা একসঙ্গে থাকাটা খুব জরুরি, বোঝাপড়াটা হওয়া দাওয়া খুব জরুরি। কিন্তু আমরা মাঝে মাঝে প্রশ্ন জাগে আমার নিজের কাছে, আমরা কি আলাদা হয়ে বাঁচবো না একসঙ্গে বাঁচবো? আজকের এই বাস্তবতায়, বিশেষ করে মহা অষ্টমীর দিন যে দুর্ঘটনা আমাদের সামনে চেপে বসলো, ইকবাল নামে যে ছেলেটি আমাদের উপরে যে ভয়ানক একটি যন্ত্রণার জিনিস চাপিয়ে দিল এবং দেখিয়ে দিল যে আমাদের মধ্যে বিভাজন কিন্তু রয়ে গেছে। সে যতটাই অপকর্ম করেছে, এই অপকর্মকে বিস্তৃত করেছে কিন্তু নানান জায়গায়। বাংলাদেশে 22টি জেলায় একটা ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম হয়েছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ইকবাল শব্দের অর্থ সৌভাগ্য, কিন্তু এই ইকবাল আমাদের উপরে এমন একটা দুর্ভাগ্য চাপিয়ে দিল এবং আমাদেরকে দেখিয়ে দিল আসলে আমরা কিন্তু
নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের জায়গা খুব প্রকট, এটাকে উপলক্ষ করে রবীন্দ্রনাথের ভাষায় লক্ষ্য যখন উপলক্ষকে ছাড়িয়ে যায়, ভয়ঙ্কর পরিস্থিতি। আমার ব্যক্তিগতভাবে আমি শেষ করবো এই জায়গায়, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি ছিলাম, আমার পরের 5-6 বছরের ছাত্ররা এবং তার আগের 5-6 বছর ধরে ছাত্ররা, একটা বড় সংখ্যক ছাত্র তারা কিন্তু দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এবং সেই ছাত্ররা এবং তার বন্ধুরা সারা পৃথিবীর থেকে যেভাবে আমাকে টেলিফোনে, আমাকে মেসেজে, ইমেলে যে পরিমাণ হতাশার বার্তা দেয়, আমি কিন্তু বেশ ভারাক্রান্ত হয়ে পড়েছি। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম, এমনটা কেন হবে, এমনটা কেন হলো। এবং রাজনীতিবিদদের মধ্যে একটা পরমত সহিষ্ণুতার যে জায়গাটি থাকে, সেই জায়গাটি কিন্তু আমরা দেখছি না। যে কারণে আমাদের শিক্ষায়, যেহেতু এখানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আছেন, তিনি শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এবং তাকে ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি ছুটে গেছেন, তার শিক্ষকদের নিয়ে ছুটে গেছেন। আমরা অনেককে ছুটে যেতে দেখিনি, এবং সেখানের যে আজকে একটা দগদগে ঘা রয়ে গেছে, সেই ঘাটা কিন্তু আমরা অনেক অনুভব এখনো করছি। এটা কিন্তু আমাদের যদি খুব খারাপ একটি বার্তা। আর একটি বার্তা আমি আপনাকে বিনয়ের সাথে বলি, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যারা সারা জীবন সাম্প্রদায়িকতাকে লালন করেছেন, মনে প্রাণে সাম্প্রদায়িক, বংশ পরম্পরায় সাম্প্রদায়িক, সেই মানুষগুলোর একটা অংশ এখন থেকে আবার অসাম্প্রদায়িকতার কথা বলছে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু গোলমেলে থাকে। জি, আমি জনাব এম এ আজিজ, এখানকার মানে আমরা সবাই বলছি এবং এটা দলগুলো বলে যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির দেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই এই রাষ্ট্রসভা, কিন্তু রাজনৈতিক কিছু কারণে এই সংঘাতগুলো হচ্ছে এবং এটা কিন্তু দুই পক্ষ থেকেই বলা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব। আমি এই ব্যাপারটা পুরোপুরি একমত না। সম্প্রীতির দেশ এটা রাজনৈতিক বক্তব্য, মাঠের বক্তব্য। কারণ 1947 সালে দেশ বিভাগই হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তখনই সাম্প্রদায়িকতার বীজ কিন্তু এই ধরেন দুটি, ধরেন ভারত এবং পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ব্রিটিশরা। এর আগে 5-6 বছর কিন্তু আসলেই সাম্প্রদায়িক সম্প্রীতির এই অঞ্চলটা ছিল। এখন আমরা বাংলাদেশে ধরেন, আমি যদি মোটা দাগে বলি যে 66 থেকে শুরু করে 71 পর্যন্ত যে মুভমেন্টটা আগেও আছে, এখানে একটা অসাম্প্রদায়িক মুভমেন্টের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করি। হ্যাঁ, এখানে একটা অসাম্প্রদায়িক চেতনা কিন্তু কাজ করেছে। দেশ স্বাধীন হলো তখন কিন্তু হিন্দু সম্প্রদায় বলা হয় কমপক্ষে 27% ছিল। তারা কিন্তু ওই 47 সাল থেকে কিন্তু হিন্দু সম্প্রদায় এই পাকিস্তানকে চাপের মুখী ছিল পাকিস্তান আমলে, এবং এখন কমতে কমতে এটা 8 থেকে 9% আছে। তাহলে নিশ্চয়ই কারণ আছে, কারণ আছে। অর্থাৎ আমি যেটা বলছি যে আপনি দেখেন, আমি বর্ডার ওয়েতে যদি দেখি আমাদের হিন্দু সম্প্রদায় আছে, এটা আমরা বলি কেউ মাইনরিটি অমক সমক। আরেকটি যদি বলি মুসলিম সম্প্রদায়ের একটা যারা একটু যেহেতু অন্ধ সম্প্রদায়, এই একটা গ্রুপ আছে। এদেরকে দুই রাজনৈতিক দল কার পক্ষে কার সিম্পেথি পাবে, এই কারণে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য খেলা বা এরকম করে পক্ষে টানার জন্য। কারণ এরা কিন্তু ভোটে জেতার ক্ষেত্রে নিয়ামক শক্তি। হ্যাঁ, কার পক্ষে গেল, কার পক্ষে গেলে সেই পক্ষে পালে হাওয়াটা বাড়ে। তো এই জন্য আমি বলবো যে আমাদের চেতনার মধ্যে, মনের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে চেতনা, এটা এখনো আমার কাছে মনে হয় না আসছে। আমরা মুখে বলি, বক্তৃতায় বলি, কিন্তু চেতনায় আমাদের এখনো আসে নাই। যার ফলে আপনি দেখেন যে এটা একটা জাতীয় সমস্যা। আপনি 1964 সালে দেখেন সারা বাংলাদেশের মানে পাকিস্তানি বড় দাঙ্গা, সরকার তখনকার সরকার সৃষ্টি করেছিল, তাই না? কিন্তু তখন তো দেখা গেছে যে সব রাজনৈতিক দল একসাথে দাঁড়িয়ে সেটাকে মোকাবেলা করেছে। এখন কি আমরা তা দেখছি? সুতরাং এই জন্যই আমি বলছি যে রাজনীতি তো অবশ্যই, রাজনীতিদের ব্যর্থতার কারণেই আমি বলবো যে, এবং শিক্ষা ব্যবস্থা
12 প্রকার শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে। তা আমরা তো একরকম জাতি তো গঠন করার প্রচেষ্টাই নিলাম না। আসছি আপনার কাছে, জনাব নিজামুল হক ভূঁইয়া। আপনারা দেখেছি যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি স্টেটমেন্ট করেছে এবং সেখানে অনেকটা নির্মোহভাবে সবগুলো প্রসঙ্গই আপনারা টাচ করার চেষ্টা করেছেন। একটু ব্যাখ্যা করবেন যে আপনাদের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজিজ ভাইয়ের বক্তব্য শুনেছি। আমি আমাদের আলোচক, গবেষক এবং সাংবাদিক সুভাষ সিংহ রায়েরও বক্তব্য শুনেছি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, সুভাষ সিংহ রায় যেটা বলেছেন যে কুমিল্লাতে যে ঘটনাটি ঘটেছে, যে ইকবাল নামের একটি লোক যে ঘটনাটি ঘটিয়েছে, হ্যাঁ ইকবাল ঘটনাটি ঘটিয়েছে ভালো কথা, কিন্তু আমরা সম্প্রীতির কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সবসময় সম্প্রীতির পক্ষে। 100 বছরের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষকরা যখন পাকিস্তান আমল ছিল 48 সালের 31শে ডিসেম্বর যখন কার্জন হলে সাহিত্য সম্মেলনে সেখানেও সম্প্রীতির কথা বলে বক্তব্য রেখেছিল। 52-এর ভাষা আন্দোলনও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সব এই ভাষা আন্দোলনের পক্ষে মতামত দিয়েছে এবং রাস্তায় এসেছিল। এবং 66 বঙ্গবন্ধু যে 6 দফা দিয়েছিল, 68 সালে যখন রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিত, তো উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সে সম্প্রীতির পক্ষেই দাঁড়িয়েছিল এবং 71 মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে মূল্য দিতে হয়েছে। আজও দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আনা সেখানে শহীদদের কবর, এমনকি 14 ডিসেম্বর স্বাধীনতার 2 দিন আগে শিক্ষকদেরকে জীবন দিতে হয়েছিল। আমরা যেটা আজিজ ভাই বলেছে 66 থেকে 71 সাল পর্যন্ত সম্প্রীতির পক্ষে আমরা ইউনাইটেড ছিলাম। 71-এর পর যে সংবিধানটা বঙ্গবন্ধু রচনা করেছিলেন, সে যে বঙ্গবন্ধু আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি, উনি সম্প্রীতির পক্ষে এনেই কিন্তু সবাইকে ইউনাইটেড করেছিলেন। 71 বা 3.5 বছর পরে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেই কিন্তু আমাদের সম্প্রীতিটা আস্তে আস্তে ভেঙে গেল। আমরা থেকে একটা সাম্প্রদায়িক গোষ্ঠীকে বিএনপি এবং জামাত চক্র এবং পরবর্তী এরশাদ মিলিয়ে আমাদের সম্প্রীতিটাকে নষ্ট করার পথে গেল। আমরা শিক্ষকরা বরাবরই সম্প্রীতির পক্ষে ছিলাম। আপনার দেখেন যতগুলো ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেটমেন্ট দিয়েছে। আমরা এই 11 বছর 12 বছরে রামুর ঘটনা বলেন, নাসিরনগরের ঘটনা করেন, আমরা শিক্ষকরা সেখানে গিয়ে দাঁড়িয়েছি। 14 সালে যখন নোয়াখালীর বেগমগঞ্জে সয়ানি ইউনিয়নের ঘটনা ঘটেছিল, আমাদের তখন তৎকালীন আমাদের শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন, আমাদের বর্তমানে ডক্টর মাকসুদ কামাল, যিনি আমাদের শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, এখন আমাদের প্রভুপাচার্য, আমরা তার নেতৃত্বে আমি শিক্ষক সমিতির সদস্য হিসাবে আমরা সেই এলাকাতে গিয়েছি এবং মানুষের দুঃখ দুর্দশা এবং তাণ্ডব দেখিয়ে এসেছি। কিন্তু চৌমনি এলাকাতে যে ঘটনাটি ঘটেছে, আপনার যেটা বুধবার এই ঘটনাটা ঘটেছে কুমিল্লাতে, শুক্রবারের নামাজের পরে 3.5 ঘন্টার মধ্যে তাণ্ডব চালিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা শিক্ষক সমিতি সরজমিনে আমরা সেখানে গিয়েছি, আমাদের 22 সদস্য বিশিষ্ট কমিটি গিয়ে আমরা যেটা দেখেছি যে 3টা মণ্ডপ আমরা 4টা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি। আমরা দেখেছি ভাঙচুর, লুণ্ঠন, অগ্নিসংযোগ, মূর্তি ভেঙেছে, গাড়ি পুড়িয়েছে, মোটরসাইকেল পুড়িয়েছে, ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট করেছে এবং কি এক ইস্কন মন্দিরে গিয়ে সেখানে 3 জন মানুষকে হত্যা করেছে এবং একজন মানুষকে হত্যা করে পিটাইতে পুকুরে ফেলে দিয়েছে। সে তার পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্টেটমেন্ট দিয়েছি। আমরা গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, এই 4 দফায় আমরা দাবি করেছি এদের বিচারের জন্য এবং ধর্মীয় উস্কানি দিয়ে যদি কেউ কোনো বক্তব্য রাখে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এমনকি এদেরকে স্পেশাল ট্রাইব্যুনালে ওদের বিচার করার জন্য আমরা বলেছি। এই পয়েন্টগুলো মূলত আমাদের ছিল। ধন্যবাদ জনাব এম এ আজিজ। এটা তো একটি দুর্ভাগ্যজনক একটা ঘটনা গেল। সংসদ বসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সামনে নির্বাচনকে ঘিরে অনেক ধরনের আলোচনা চলছে এবং তারই অংশ হিসেবে এই ধরনের দুই পক্ষেরই বক্তব্যের মধ্যে দেখা যায় যে এক ধরনের দোষারোপের বিষয় আছে, যে কে কার মানে অ্যাডভান্টেজ নিবে এই পরিস্থিতি থেকে, সেই বিষয়গুলো আসছে। তার অংশ হিসেবে আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে ভোটের আগে মাঠ খালি করার জন্য মানে মামলা দেওয়া হবে বিরোধী দলকে। এই বক্তব্যগুলো মানে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? না দেখেন, এই যে আজকে ইকবাল যে ধরা পড়লো যে সে কোরআন গিয়ে আপনার প্রতিমার কোলে রাখলো, আমরা কিন্তু 21শে গ্রেনেড হামলার সময়ে কিন্তু জজ মিয়া দেখেছি এবং 2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে এয়ারপোর্ট রোডে কিন্তু ধর্ষণ করে জোর করে। তখন একটা ইয়াবাখোর, হিরোইনখোর, মৃত পায় একটা ছেলেকে পুলিশ ধরে নিল যে মানে সারা ঢাকা শহর যখন উত্তাল হয় তখন তাকে প্রদর্শন করা হলো। সুতরাং এখনও কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যেমন আমার সন্দেহ, আপনি হয়তো বেশি আমার চাইতে এক্সপার্ট, এখন তো সিসিটিভি মুভ করে, এটা ঠিক, আগের মতো তো স্টিল না, তো মুভ করে। কিন্তু এই টিভিতে আপনি দেখেন মনে হয় যেন ইকবালকে ফলো করছে। খেয়াল করেন, সিসিটিভি তার নিজের আপন গতিতে মুভ করে, কিন্তু এই সিসিটিভি কিন্তু ইকবালকে ফলো করছে মনে হলো। এটা একটা।
আর সিসিটিভি যদি ফুটেজ থাকেই, আগে বলা হলো মসজিদে ছিল না। না, আপনি মূল প্রসঙ্গে আসেন। এই ঘটনাগুলো তো আলোচনা হচ্ছে, মানে রাজনৈতিক ফায়দাটা কি এখানে রাজনৈতিক সরকার বা ফায়দাটা- বিরোধী দলের সেই এখন- আলোচনাটা হ্যাঁ, ফায়দাটা এটাই আমি যেটা আগে বলার চেষ্টা করলাম, সেটা হলো যে আমি তো এখানে দুটো ভোট ব্যাংক আছে, একদম বরাবরই ভোটে এটা ঘটে যে একটা, এখন কি ভোটের চিন্তা নাকি অন্য কোনো বিষয় এটার সঙ্গে যুক্ত? এখন এটা কনক্লুশন টানা মুশকিল। তারপরে অনুমান থেকে যদি বলেন, আমি বলবো যে রাজনীতিবিদরা মাঠে বলে আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা সবচাইতে মানে শ্রেষ্ঠ দেশ, কিন্তু আমার কাছে মনে হয় এটা ভক্তিটা। কারণ তাই যদি হতো, আজকে এই দেশটাকে তো সাজানো হলো না। 60-70 ইসলামিক বিপ্লব করতো আগে, তখন আগেই কালচারাল বিপ্লব করতো। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, শিক্ষা ব্যবস্থাটা কি সাজানো হলো যে একমুখী একটা শিক্ষা বা এক ধরনের জাতি গঠন, ন্যাশনাল ইস্যুতে ঐক্যমত না, 10-12 প্রকারের চিন্তার মানুষ আমরা তৈরি করছি শিক্ষা ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, তা আমাদের জাতীয় ঐক্যটা হবে কি করে? কোনো রাজনীতিবিদ তো এটা করলো না। দ্বিতীয়ত দেখেন, এই ঘটনার পরে সামনে নির্বাচন, অনেক ইস্যু আছে, তো হঠাৎ করে তো এটাও তো মানুষ বাজারে আছে যে দৃষ্টি সরানোর জন্য, অথবা ভোটে একটা পক্ষের আপনার মানে সমর্থন পাবার জন্য এই ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আবার আমাদের চেতনায় মন জগতে যে বললাম যে সাম্প্রদায়িকতা দূর হয় নাই, হ্যাঁ, আমি এটা কিন্তু বিশ্বাস করি হয় নাই, সে কারণেও এটা ঘটতে পারে। কিন্তু ইকবাল তাকে এখানে পাওয়া গেল, আমার কথা হলো সিসিটিভি ফুটেজ, ওখানে পুলিশ তো ছিল, ওখানে ওসি তো ওই সময় তো আপনার ইয়ে করতেছিল, আপনার লাইভ করতেছিল। হ্যাঁ, তারপরে একদিন পরে যা নোয়াখালীতে ঘটলো, আপনার সেখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে তাণ্ডব চললো, কই পুলিশ কিছু দেখা গেল না। 5 দিন পরে বগুড়ায় সেখানে ঘটে গেল রাত্রে, ডিসি সাহেব গেলেন পরের দিন 10টায় পীরগঞ্জে, না বগুড়া লাস্টে ঘটছে, ডিসি সাহেব গেলেন 10টায়, ওসি সাহেব গেলেন তারপরে। হ্যাঁ, পীরগঞ্জে এখন দেখেন ওখানে তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল যে দায়িত্বে ছিল অফিসার, সবগুলি কিন্তু আপনার কিন্তু মাইনরিটির, তারপরেও ঘটলো কেন? তো সুতরাং এখানে তো দেখতে হবে যে আমরা কি এই যে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এটা কি শুধু অপোজিশন পিটানের জন্য ট্রেন প্রাপ্ত নাকি? এই যে আপনার সম্প্রীতি সমাবেশ বিএনপি করতে গেল, ওখান থেকে মিছিল ফিরে আসার সময় পিটানো স্টার্ট করে দিল, এটা তো সমাবেশ ভাঙা না, এটা একটা উদ্দেশ্য আছে, তোদের মাঠে নামতে দেবো না, তো বলে দিলেই হয় যে না মাঠে একদল থাকবে আর কেউ থাকার দরকার নাই, এই সার্টিফিকেট দিয়ে দিলেই হলো। তো সাম্প্রদায়িক সম্প্রীতি করতে গেল, মাজারে যায় জিয়ারত করতে, তখনও নামতে দেয় না, তাহলে বহুদলীয় গণতন্ত্রটা কোথায় হলো? তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতিটা কিভাবে, ঐক্যটা কেমনে আসবে, ঐক্যটা কিভাবে রচিত হবে? হ্যাঁ, এই প্রশ্নটা খুব স্বাভাবিক, ঐক্যটা কী করে রচিত হবে? এবং যে বহুদলীয় গণতন্ত্রের কথা বেশ জোর দিয়ে বললেন এম এ আজিজ, সেই বহুদলীয় গণতন্ত্র আমরা চাই না। যে বহুদলীয় গণতন্ত্র রাজাকার, আলবদল, আল শামস এবং যারা যুদ্ধ অপরাধীর দল, সে দল সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা, তথাকথিত ব্যবস্থা তৈরি করা, সে আলোচনা নিশ্চয়ই উনি ইঙ্গিত করছেন না। আবার এটাও ঠিক, অতিজ্ঞানী মানুষের অনেক সময় সাধারণ জ্ঞান থাকে না। আমি অবাক হয়েছি এই যে ভিডিও ফুটেজটা দেখে তিনি সন্দেহের জায়গা তৈরি করছেন, কেননা তোমার কথা তো অনেক মানুষ শোনেন দেশের বাইরে। এটা একটা সাইকোঅ্যানালিটিক্যাল পলিটিক্যাল সাইকোলজির মতন পরিস্থিতি দাঁড়াবে, কেননা এই দ্বিধাদ্বন্দ্বের জায়গা তৈরি করা। এই কারণে অ্যান্টি টেররিজম ডিপার্টমেন্ট আমাদের যে দক্ষতা অর্জন করেছে জঙ্গিবাদ দমনে, এবং তারা যে নানান সময় আমাদেরকে রক্ষা করেছে, এটা হলিউডের ঘটনার পরবর্তীতে জানি কি পরিমাণে তারা এই কাজগুলো করেছে। সেখানে এই অ্যান্টি টেররিজম ডিপার্টমেন্টের কর্মীরাই এটা কিন্তু কুমিল্লাতে যে কিন্তু এটা উদ্ঘাটন করেছে, এবং এটা করতে তাদের বেশ কষ্ট হয়েছে, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি তাদেরকে সহায়তা করেছে। অতএব এটা সম্পূর্ণভাবে না জেনে কিংবা এর ভিতরের কথাগুলো না জেনে কিংবা না দেখে আসলে আমাদের মন্তব্য করাটা ঠিক না, এটা আমি মনে করি। আমি আজিজ ভাই একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমি এই কথাটা বললে উনি নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন না। আরেকটি ব্যাপার, বাংলাদেশে দল ব্যবস্থাপনার ত্রুটি আছে। আমি বিএনপিটা নিয়ে খুব বেশি ভাবি না, কেননা বিএনপি এইভাবেই তারা প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবেই তাদের কার্যক্রম চলছে। আওয়ামী লীগের যে 72 বছরের তার সংগ্রামী ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে
তার দলটা ঠিকমতো এগোচ্ছে কিনা, এটাকে ধারণ করছে কিনা। বঙ্গবন্ধুর কথা প্রফেসর নিজামুল হক ভূঁইয়া বললেন। বঙ্গবন্ধু 1947 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি গণতান্ত্রিক পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ করেছিলেন এবং অসমাপ্ত আত্মজীবনী জানি না আওয়ামী লীগের কতজন নব্য আওয়ামী লীগেরা পাঠ করেছেন, যারা নতুন করে এসেছেন, ছদ্মাবরণে এসেছেন, অন্য দলের হয়ে যারা ছিলেন তারা কীভাবে এসেছে, তারা কী করছেন, সেটা অনেক মানুষের কাছে অনেক রকম ব্যাখ্যা আছে। তিনি বলছেন যে কমনাল হারমোনি তৈরি করবার জন্য আমি গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে সব মতের মানুষ এবং শিক্ষক, বুদ্ধিজীবী সমস্ত মানুষদেরকে একত্রিত করা হয়েছে, বলা হয়েছে যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। শেষ করছি ওই জায়গাটায়, আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতির যে বিকাশ ঘটেনি, এটা তো আজিজ ভাইয়ের সাথে আমি একমত। প্রকারান্তে তিনি যা বলতে চেয়েছেন সংস্কৃতির বিকাশ হয়নি, সেই বিকাশ কিন্তু একটি রাজনৈতিক দল করতে পারবে না। এটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের সংস্কৃতির আমূল পরিবর্তন করতে পারবে না। এটার জন্য জাতিগতভাবে ঐক্যের একটি বড় প্রয়োজন। এখন কিভাবে হবে, কি প্রক্রিয়া হবে, আপনি খেয়াল করে দেখবেন কুমিল্লার যিনি পার্টি অফিস, যেদিন মহানগর আওয়ামী লীগের অফিস উদ্বোধন হয়, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী একদম বক্তৃতা শুরু করেছিলেন যে আমি মানব ধর্মে বিশ্বাস করি। তার কর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বস্তরে যেন মানব ধর্মে বিশ্বাস করেন। অর্থাৎ এই যে মানব ধর্মের যে জাগরণ, সেই চণ্ডীদাসের সেই বিখ্যাত বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই সংস্কৃতিটা আমরা করতে পারছি কিনা, এতে আমাদের আসছে কিনা। যে সমস্ত লোকের নাম আসছে, বড় বড় নেতাদের নাম আসছে, যারা বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং গোয়েন্দা রিপোর্টে কিন্তু বেরিয়ে আসছে। অতএব আমাদেরকে এই ব্যাপারে ভাবতে হবে যে আমরা কতখানি কোন পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং কেন কাজ করব। একটা কথা বলি, আমি হয়তো পরে আর বলবো না, আমি বলি আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে নেতারা জানি না কতটুকু এরা বিশ্বাস করেন, জানি না এম এ আজিজ ভাই কীভাবে নেবেন। আগামী 2023-এর নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে জামাত বিএনপি যে জোট, সেই জোটটা একটা ড্রেস রিহার্সাল করে ফেললো কুমিল্লা কাণ্ডকে কেন্দ্র করে, সেটা আওয়ামী লীগের কজন বুঝেছেন আমি বুঝতে পারবো না। আমি বলতে পারবো না। প্রফেসর নিজামুল হক, আপনি যখন বলছিলেন তখন আপনি চৌমুহনী ঘটনা আপনার পরিদর্শনে গেছেন, সেখানকার একটা বর্ণনা দিলেন, আপনি বিএনপি জামাতকেও ইমপ্লিকেট করলেন এটার মধ্যে, বলেছেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে। কিন্তু এই প্রশ্নগুলো আসছে, সেটাকে আপনি কিভাবে দেখেন যে বর্তমান সরকার তার রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে দমন করার ক্ষেত্রে বা অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে নানা ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে, কিন্তু আপনার ট্রেডিশনালি বিএনপি জামাতকে তাদের মানে সরকারের ভাষায় বা সরকার দলের ভাষায় যে তারা সাম্প্রদায়িক রাজনীতির অনুসারী, কিন্তু এখানে এই বর্তমান সরকার কতটা প্রোটেকশন মাইনরিটি সংখ্যালঘুদেরকে দিতে পেরেছে, কিংবা অতীতে যে ঘটনাগুলো ঘটেছে নাসিরনগর থেকে রামু থেকে শুরু করে গাইবান্ধার ঘটনা থেকে শুরু করে, সেখানে সেগুলোর কি প্রপার কোনো কি বলে অ্যাড্রেস করতে পেরেছে সরকার? সরকার চেষ্টা করে যাচ্ছে। আমরা নাসিরনগরের ঘটনা, রামুর ঘটনা, প্রতিটা ঘটনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যান্ড আপনারা দেখেছেন। এমনকি এবারের ঘটনা প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রিক্টলি বলেছে এবং জিরো টলারেন্সের কথা উনি বলেছেন, যে এটা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে উনি কঠোর হবেন। আর একটা জিনিস আমি যেটা আপনার রাজনৈতিক বক্তব্যটা আপনারা দিয়েছেন, সেখানে আমি বলবো আজিজ ভাই বলেছেন, উনি একদম শ্রদ্ধাভাজন সাংবাদিক, যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে 3.5 বছর বঙ্গবন্ধুর মৃত্যুর পর, স্বাধীনতার 3.5 বছর পর শহীদের রক্তের দাগ যখন শুকায় নাই, তখন এই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করে জিয়াউর রহমান ক্ষমতায় এসে যে কাজটি করেছেন, অর্থাৎ শাহ আজিজের মতো লোক, মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক, আব্দুল আলমের মতো লোক, যারা রাজাকার শান্তি কমিটির দায়িত্ব পালন করেছেন, তাদের গাড়িতে স্বাধীনতার ফ্ল্যাগটা উঠিয়ে দিয়েছে। সেখানে কিন্তু বিভাজনটা সৃষ্টি হয়ে গেল, মানুষের রক্তক্ষরণ তখনই আরম্ভ হয়ে গেল। পরবর্তী পর্যায়ে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনৈতিক সুবিধাবাদের যে তার পরবর্তী পর্যায়ে কেউ অনুপ্রবেশকারীও আজকে, যেমন সুভাষ দাস সত্যি 72 বছরের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাতে গড়া আওয়ামী লীগ, যেটা নেতৃত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে সাফল্যতার শিখরে নিয়ে যাচ্ছেন, যেটা আপনি বলেছেন আগামী বছর ওবায়দুল কাদের বলেছেন 5টি মেগা প্রকল্প উপহার দেবেন। আমরা তো সবই দেখছি যে আমাদের সাফল্যগুলো, কিন্তু যে জিনিসটা বলছেন যেটা সেটা রাজনৈতিকভাবে যে জিনিসটা আপনি বলছেন যে বিরোধী দলকে, বিরোধী দল যেখানে অনুমতি দিচ্ছে, আমরা তো দেখছি যে তাদেরকে সভা করতে দিচ্ছে, বা এখন একজনকে বলা হচ্ছে আপনি মিছিল করবেন না, আপনি যদি মিছিল করেন, যদি পুলিশ বিরোধী দলকে কেন্দ্র করে না, প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘুদের প্রোটেকশনের বিষয়, না সংখ্যালঘু প্রোটেকশনের সরকার চেষ্টা করছে, কিন্তু
আমরা বলতে যে কুমিল্লার ঘটনাতে, কুমিল্লা এবং আমি নোয়াখালীর চৌমুনির ঘটনাটা আপনি দেখেন একটা গার্লস স্কুলের একটা বালিকা উচ্চ বিদ্যালয়, আমরা কিন্তু ঘটনার বিস্তারিত না মানে সেই স্কুলটা আমি একটা বিশ্লেষণে এক্সাম্পল যাচ্ছি। দিই। সেই স্কুলটিতে আপনি দেখেন মেয়েদের স্কুল, সেই স্কুলটিতে ক্লাস 5 পর্যন্ত ছেলেরা পড়তে পারে। আমি সেই স্কুলে পড়েছি, গিয়ে দেখলাম যেখানে সেখানে ছোটোবেলা থেকে আমরা পূজা মণ্ডপ দেখে আসছি, এটার মধ্যে এই কালচারালি আমরা বড় হয়েছি। কিন্তু খেলার মাঠ আছে, পূজা মণ্ডপ আছে, সেখানে যেভাবে স্কুলটিকে ধ্বংস করেছে এটা তালেবানি গোষ্ঠী, জামাতি গোষ্ঠী এবং হেফাজতি গোষ্ঠী, এদের কাজ। এরা না নারী শিক্ষা তারা চায় না। তো সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে, সম্প্রীতির কথা বলছে। এবং আপনি দেখেন পূজা মণ্ডপ থেকে শুরু করে প্রতিটা জায়গায় সরকার যেখানে যেখানে যেটা দেওয়া দরকার সরকার এখন সেটা কিন্তু এম এ দিচ্ছে। আজিজ সাহেব যে বললেন যে 5 ঘন্টা ধরে এই তাণ্ডব চললো, সেখানে law enforcing agency প্রশাসনের were they সমন্বয়হীনতার অভাব ছিল এবং স্থানীয় প্রশাসনের আমাদের চৌমুহনীতে আমাদের পৌরসভার মেয়র সেখানে উপস্থিত ছিলেন, এমপি মহোদয়ের সাথে আমি তৎক্ষণাৎ যোগাযোগ করেছিলাম, উনিও যোগাযোগ করতেছিল। এমনকি ওখানে তো চৌমুহনীতে বিএনপিরও লোকজন ছিল, তো তাদের লোকজনগুলো তো এগিয়ে আসতে পারতো। আমরা দেখলাম যে সমাজের যে অবক্ষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে আগে একটা ঘটনা ঘটলে, বন্যা হলে বা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সবাই দৌড়িয়ে আসতো, রাজনৈতিক নেতাদের কথা বাদ দেন, কিন্তু মানুষের মধ্যে মনে হয় সে আবেগটা এখন জি কমে জনাব গিয়েছে। এম এ আজিজ, বিএনপি এই অভিযোগটা আছে যে বিএনপি যথাসময়ে হয়তো এগিয়ে এসেছে কিনা। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় গেছে বললো, গতকালকে তারা সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছে, কিন্তু এটা কি অনেকটা বিলম্বিত প্রয়াস নয়? না দেখেন, যে রিলেশন বিএনপিকে তো মাঠে আসলে নামতে দেওয়াই হয় না, এটাই পরীক্ষিত। যে এই যে কালকে নামতে চাইছে, এটা তো না, কিন্তু ঘটনার কতদিন পরে? না, এর আগে তো গেছে, তো বিএনপির টিম তো গেছে, কুমিল্লা গেছে, তো হয়তো এটা ঠিক, কিন্তু মুখে ধরেন স্টেটমেন্ট, বক্তৃতা এটা তো দিচ্ছিল। তা আমার কথা হচ্ছে স্পেসটা তো লাগবে, সামনে নির্বাচন, সে কারণেও লাগবে। যদি আমরা গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রের প্র্যাকটিসটা করতে চাই, সেটাও লাগবে। দ্বিতীয়ত, এখন যে এটা আমি বলবো যে এটা ন্যাশনাল ইস্যু, কিন্তু সাংঘাতিক ক্রাইসিস। কারণ আমাদের ভৌগোলিক অবস্থানটা দেখতে হবে। 54,000 বর্গ মাইলের জায়গার 42,000 হলে আমরা ভারতের ভিতরে ঢোকা। ভারতে একটা উগ্র হিন্দুত্ববাদী সরকার আছে, সেখানে প্রত্যেক দিন কিন্তু মুসলমানের উপর নির্যাতন হচ্ছে, নানান কিছু হচ্ছে। সে বাতাস কিন্তু আমাদের দেশে ঢুকছে। তা আমাদের দেশের ঐক্য লাগবে না এটাকে টিকে রাখতে? তো রাজনীতিবিদদের ভিতরে ঐক্য কোথায়? আমাদের মানসিকতা পরিবর্তনের প্রচেষ্টা কোথায়? আইন শৃঙ্খলাবাণী কোথায়? যেমন দাদা বললেন, গোয়েন্দা সংস্থা ওখানে গিয়ে সিসিটিভি ফুটেজ অমুক করছে, 7 দিন পরে সারা 22টা জেলায় তাণ্ডব। কোথায় র্যাব, কোথায় পুলিশ, কোথায় গোয়েন্দা? আমরা তো দেখলাম না তো। কিন্তু বিএনপি আর অপোজিশন পিটাতে সময় লাগে না, এ ব্যাপারেও একটা ফুল ট্রেনিং আছে। তো সুতরাং জাতীয় ক্রাইসিসে তো এই পুলিশ কাজে লাগছে না, এটা তো প্রমাণিত সত্য। না, তারা তো অপরাধীদেরকে পাকড়াও করছে এখন। পাকড়াও তো করছে, এখানে তো ওই 10 জন আসামি, 500-1000 জন আপনার অজ্ঞাত। এখন তো দেখা যাচ্ছে ওই আগের থেকেই শুরু করে দিয়েছে, বিএনপি জামাত এটা ঘটাইছে। কিন্তু ওখানের কুমিল্লার হিন্দু সম্প্রদায় কি বলে, যেখানে কোনো মৌলানা টোনা বিরোধী দল নাই, অথচ এখন সব বিএনপি জামাত পাওয়া যাচ্ছে ওগুলো ভাঙার জন্য। কিন্তু নেতৃত্বটা কে দিল? রামুর ঘটনা আপনারা বলেন 19টা কেস হয়, তার ভিতরে পুলিশ 18টা কেস করে, একটা কেস সিভিলিয়ান করে। 18টা কেসে এখন কোনো সাক্ষী পায় না। আপনি বললেন যে আপনার নাসিরনগরে যখন ইপি চেয়ারম্যানের নমিনেশন দেওয়া হলো, মিডিয়া যখন বলল যে নাসিরনগরের ওই হামলার ভিতরে এরা নেতৃত্ব দিয়েছে, তখন তাদের নমিনেশন বাতিল করা হয়েছে। তো এটা তো আইডেন্টিফাইড, কারা ঘটাইছে এটা তো আইডেন্টিফাইড। তো তাদের ধরা হয় না কেন, বিচার আগায় না কেন? একটি বিচার হয়েছে। জনাব জামুল হক ভূঁইয়া, আমরা এই যে দেখলাম, খুবই দুঃখজনক, 40 বছরের পুরাতন ফেরি, অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু ওই ফেরিঘাটের 40 বছরে এই ফেরিটার দিকে কিন্তু নজর দেওয়া যায়নি এবং ইভেনচুয়ালি এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা ঘটে গেল। এটা সামগ্রিকভাবে একটা মানে কি বলবো, যে এটাকে বিশ্লেষণ করার সুযোগ আছে কিনা? না, অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা। এটাকে যারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিলেন, বা বেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে, তো তাদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় তারা দিয়েছে। একটা ফেরি কতটুকু সচল, কতটুকু তার অ্যাবিলিটি এবং কতটুকু তার ধারণ ক্ষমতা, এমনকি তার স্ট্রেংথ কতটুকু, সেটা বোঝা উচিত ছিল। যদিও পণ্যবাহী আজকে যে যাত্রীবাহী হতো, আমাদের আজকে কত হাজার হাজার লোকের মৃত্যুবরণ করতো। সেক্ষেত্রে আমরা মনে করলাম যে একদিকে লক্ষ্য যে হয়তো আমাদের পণ্য, আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু সামগ্রিকভাবে তো দেশের তো ক্ষতি হয়ে গেল। আমার মনে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে যে মন্ত্রণালয়ের যে লোকগুলো, তাদেরকে তদন্ত করে তাদের বিচারে আওতায় আনা হোক এবং আমাদের সমাজের
প্রতিটা জায়গায় যদি দায়িত্বর জায়গায় থেকে যদি আমরা দায়িত্বহীনতার পরিচয় দিই, তাহলে এই ধরনের ঘটনা তো ঘটবেই। তো সেটা তো ধরেন মনে করেন যে আমার মনে করেন যে নৌপরিবহন মন্ত্রীকে আমি বলবো যে উনি গিয়ে এই ধরনের করে প্রতিটি যারা যে মন্ত্রণালয়গুলোতে আছেন, ফেরি বলেন, বিমান বলেন, আমাদের সড়ক বলেন, প্রতিটা জায়গায় কোথাও না কোথাও এই ধরনের ঘটনাগুলো ঘটেই। তবে এটা একটা আকস্মিক ঘটনা। তবে ফেরির ঘটনাটি যেটা আমি বলবো যে পূর্বে আমি যেটা বলেছি যে এটা দায়িত্ব অবহেলার কারণেই, এমনকি তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে মনে করি। সুভাষ সিংহ রায়, মানে এই ঘটনাগুলো দেখার মানে অনেক কিছু হচ্ছে, কিন্তু এই যে এত জরাজীর্ণ অবস্থা 40 বছর ধরে চলছে, এগুলো কি মেইনটেনেন্সে অনেক প্রতিষ্ঠানই তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। ঢাকা শহরে ফিটনেস দিয়ে না, আমি যখন নিজামুল হক ভূঁইয়া স্যারকে আপনি জিজ্ঞেস করছিলেন, তখনই আমি ভাবছিলাম আসলে কি বলবো, কেননা বলার ভাষা অনেক সময় হারিয়ে ফেলি। এবং আইনে আছে, মানে নিয়মে আছে, যেটা যে 30 বছর থাকতে পারে এবং তার পরবর্তীতে আরও বেশি মেরামত করে সময়োযোগী করে আরও 5 বছর বাড়ানো যায়, অর্থাৎ 35 বছর পর্যন্ত করা যেতে পারে। 1980 সালে যেই ফেরিটি তৈরি হয়েছিল, সেই ফেরিটি এখনও পর্যন্ত চলবে আমি ভাবতে পারিনি। তো এরকম দগদগে ঘা কিন্তু রয়ে গেছে এবং অনেকগুলো ব্যত্যয়ের জায়গা আছে। এগুলো নজরদারি খুব বাড়ানো দরকার। আমরা যে সমৃদ্ধির অগ্রযাত্রায় যাচ্ছি, সেখানে এগুলো বড় বেমানান, বেশ বেমানান। এবং যিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি প্রতিমন্ত্রী, মানে খুবই করিতকর্মা একটি মানুষ, খুবই করিতকর্মা। এবং আমি চাইবো তিনি যেন শুধু এইটাকে কেন্দ্র করেই সারা বাংলাদেশের যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভিতরে যতগুলো ব্যত্যয় আছে, যতগুলো আবর্জনা আছে, এগুলোর ব্যাপারে তিনি সতর্ক হন, আমি বিনীতভাবে অনুরোধ করব। আর আজিজ ভাইয়ের কথার পিছনে অনেকগুলো কথা থাকে, তো আমি একটি কথা শুধু যোগ করব। বাংলাদেশ ভুল করবে না, বাংলাদেশ তার পথেই চলবে। এটার জন্য যে আমাদের যে জাতীয় ঐক্যের প্রয়োজন, সেই জাতীয় ঐক্য গঠনের জন্য আজিজ ভাই ভূমিকা রাখে, তার মতের অনুসারী যারা, তারাও যেন ভূমিকা রাখে। তা না হলে এই যে আজকে যে নানান রকম ব্যত্যয়ের জায়গা হয়েছে, যেমন ডক্টর জাফর ইকবাল তার শেষ লেখায়, যদি উনি লেখা অনেকদিন ছেড়ে দিয়েছিলেন, তিনি লেখায় উল্লেখ করছেন এই দুঃখ রাখি কোথায়। এবং সেখানে বলছেন, ফেসবুককে তিনি বলছেন, যেই তথ্য প্রযুক্তির জন্য তিনি লড়াই করেছেন এক সময়, তিনি বলছেন মানসিক বর্জ্য ক্রেত সংরক্ষণ ও বিতরণ। এবং আমার কাছে অবাক লাগে, একজন ফেসবুকে কি বলল, কোথায় কোন রাখলো, কি ধর্ম অবমাননা হলো, এবং পবিত্র কোরআন শরীফ ধর্মগ্রন্থ অবমাননা হলো, আর আমি সেটাকে না জেনে না বুঝে দৌড়ানো শুরু করলাম। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সমাজের মধ্যে রয়েছে। আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এটাকে রোধ করবার জন্য একটা জাগরণ। এইখানে একটু প্রশ্নটা শুরু করেছিলাম যে ফেসবুকের ঘটনাটা শুধু ফেসবুককেই অভিযুক্ত করেই কি আমরা শেষ করব, নাকি এখানে যে আমাদের যে প্রথাগত বিদ্যমান যে ডিপ ডাউন যে ক্ষতগুলো আছে, রাজনীতির যে মানে অসৎ পরিকল্পনাগুলো থাকে, এগুলোর পেছনে যেই পক্ষেই হোক না কেন, সেগুলোকে আমরা এই প্রশ্ন তো স্বাভাবিক জহুর ভাই উঠবে, ডিভিডেন্ড কারা পাচ্ছে। এটা যে নানান রকম ইঙ্গিত দিলেন আজিজ ভাই, এটা তো এক ধরনের মতলবী ইঙ্গিত, যে ভারত চারিপাশে এদিকে আটকে এমনভাবে আকারে হাত দিয়ে ইঙ্গিত করলেন, তা সেগুলো তো অন্য বিষয়, এটা অন্য রাজনীতি। আমি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির যে ব্যাপারগুলো, সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্যে যে জাগরণটা প্রয়োজন, সরকারের হচ্ছে মূল দায়িত্ব তার দলকে ব্যবস্থাপনার মধ্যে আনা এবং দলের ভিতরে প্রত্যেকটা কর্মীকে সাচ্চা কর্মী বানানো, বঙ্গবন্ধু শেখ হাসিনার কর্মী। এটা দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই সংস্কার যে জায়গাটি খুব জরুরি, 10 রকমের শিক্ষা ব্যবস্থা, এটা তো এই 10 বছরে হয়নি। এই শিক্ষা ব্যবস্থা অনেক আগের থেকে চলে আসছে। তা আজকের এই ব্যবস্থাপনাগুলো অগ্রগতি অগ্রসমান করবার জন্যে যা যা করা প্রয়োজন, সেগুলো তো আমাদের করতে হবে এবং এই করার জন্যে পদক্ষেপগুলো খুব জরুরি। সেটা যেন আমরা করতে পারি, সে ব্যাপারে নজরদারি আমরা যেন বাড়াই এবং সেটা পদক্ষেপ গ্রহণ করি। আর ওই কাজী নজরুল বলেছিলেন না যে তরবার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী। তা আজকে যে ধর্মের যে প্রকৃত শিক্ষা, বিশেষ করে প্রত্যেক ধর্মেরই সেই প্রকৃত শিক্ষা যেন আমরা স্কুলে কলেজে এগুলো ছাত্রদের মধ্যে সব জায়গায় বিস্তৃত করতে পারি। আর জিডিপি নিয়ে দৌড়চ্ছি আমরা, জিডিপি আমরা অনেক অর্জন করেছি, এটা সত্য। আমরা এই সরকারের আমার আরও জিডিপি অর্জন হয়েছে, অনেক প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এটা ঠিক কালচারাল জিডিপির ব্যাপারে কতটুকু আমরা অগ্রগতি করছি, এটা কিন্তু ভাববার সময় এসেছে। জি, এখন বিষয়টা হলো যে আমরা
এই দাদা বললেন, ধরুন ফেরির ব্যাপারে একটু বলে নেই, জি। যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি স্বাধীনতার ফার্স্ট ব্যাচ। এই ফেরি দিয়ে আমি ঢাকায়, আমার বাড়ি পাবনা, আমি বহুবার আসছি এই ফেরিতেই। ছাত্র ছিল ফিজিক্সের। হ্যাঁ, এই ফেরিতেই আসছি। এই ফেরিটা কিন্তু মেরামত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, তারপরে ফেরিটা আসার সময় নিচে ফুট হয়ে গেছে, ফুট হয়ে পানি ঢুকছে। পানি ঢুকলে মানুষ ব্যালেন্স থাকে না, কাত হয়ে পড়ে গেল। আমার প্রশ্নটা ওই জায়গায়, এই যে মেরামতটা হলো, কে করলো? ওখানে সঠিকভাবে মেরামত করলো কিনা? এই লোকগুলো তো কোনো সময় আইনের আওতায় আসে না। ওখানে কত টাকা খরচ হলো, কে করলো, কেন মেরামতটা ঠিক মতো হলো না? পুরানো ঠিক আছে, মানলাম, কেনার পর, কিন্তু আমার কথা হলো যে যে রকম বডি, এটা মেরামত করে যদি উপযোগী না হয়, তাহলে পানিতে ভাসালো কেন? এই দায়ী ব্যক্তিদের কি শনাক্ত করা হবে? সঙ্গে যোগ করি, আজবের মতো করে যোগ করি, যেখানে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের দিকে গিয়েছে, শেষ পর্যায়ে হয়ে গেছে, মাঝামাঝি পর্যায়ে, সেখানে বাংলাদেশের এই পুরনো ফেরি রাখতে হবে, সেটাও আমি কিন্তু একমত না। না, ঠিক আছে, আমি আমাদের মানলাম। সক্ষমতা এসেছে। তা আমার কথা হলো যে রিপেয়ারই যদি করছে, তাহলে সেটা নিচে ফুটো হলো কেন? তাহলে রিপেয়ারটা এখানে তো গলদ আছে। তা অর্থাৎ আমি 100 টাকা খরচ করছি, 50 টাকা, 100 টাকা বাজেট, আমি 20 টাকা খরচ করছি, করে ছেড়ে দিয়েছি পানিতে। ওটা ডিস্ট্যান্ট নাই আজিজ ভাই, সুভাষদা যেটা বলেছে এটা ডিস্ট্যান্ট নাই, এটা স্ট্যান্ড হারিয়ে ফেলেছে। স্ট্রেন্থ না থাকলেও যে ইঞ্জিনিয়ারটা ওটা তো পরীক্ষা করে ছাড়ছে, তাকে ধরেন না। আজকে আমাদের দেশে জবাবদিহিতার প্রসঙ্গ। হ্যাঁ, জবাবদিহিতা আনতে হবে। জবাবদিহিতা, এটার সাথে কে এই ফেরিটার জন্য হিসাবদিহিতা। হিসাব তাকে তো আইনের আওতা আনতে হবে, তাই না? এই যে ধরেন চিটাগাংয়ের যে আপনার ক্র্যাক বেরোইছে, তাহলে এটাকে খালি ক্র্যাক হয়েছে সুতরাং ওটা মেরামত করলে কন্ট্রাক্টর দিলেন, তা তো না। আপনার এটা সুপারভাইজ করলো কে? এটা খরচ করলো কে? এগুলো ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার ধরবেন না? এই জন্য না, দেখবেন আসবে না। জহির ভাই, এইবার যে মাননীয় প্রধানমন্ত্রী শেষ যে ব্রিজটা উদ্বোধন করলেন, যেটা অনেক দিনের চাওয়া, হ্যাঁ, সেখানে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম পদ্ধতি চালু করা হয়েছে, মানে যে কোনো সময় মনিটর করে দেখা যাবে। এখন ফেরি হেলথ মনিটরিং সিস্টেম চালু করতে হবে। ডিজিটালের যুগে আমরা যাচ্ছি, এটা হবেই, কোনো এক সময় হয়ে যাবে এগুলো। এই পদ্ধতিতে আমরা আমার করছি। বক্তব্য হচ্ছে যে ফেরিটা যদি, আমার কথা হলো পুরনো হোক, যদি সঙ্গতি না থাকে, অর্থ না থাকে, যদি সারা হয়, তাহলে এটা চলবে কিনা এটা তো পরীক্ষা করার ব্যক্তি আছে। সেই ব্যক্তিটা এখন ইন্সপেকশনটা নাই, সেই ইন্সপেকশন নাই এবং সেটা জবাবদিহিতার প্রয়োজন। অর্থাৎ উপরে দেখলে হবে না, এখানে যিনি চালাইছেন সারেন তাকে তো দায়ী করা যাচ্ছে না। নিচে ফুটো হয়েছে, এটা মেরামত করছে, ওইখানে যাইতে হবে। তো আর দ্বিতীয়ত যেমন জিডিপি, এটা ঠিক, আমাদের এই রাজনৈতিক কালচারাল যে জায়গায় জাতি গঠন করে, সেখানে কিন্তু আমরা পিছিয়ে আছি। আর যেটা অর্থনৈতিক জিডিপির কথা বলি, এখানে শ্রমিক নির্ভর জিডিপি আমাদের। এই জিডিপি তো 15 বছর থাকছে না। আপনার জ্ঞান বিজ্ঞানের সব অটোমেশনে চলে যাচ্ছে পৃথিবী, আমরা তো সেই শিক্ষার কথা ভাবছেই না। আমি যেটা বলি, আজিজ ভাই এবং সুভাষদা যেটা বলেছে, আমাদের জিডিপি বৃদ্ধি পাচ্ছে, আমাদের মানুষকে যদি সংস্কৃতি মানা, আমাদের কালচারাল বিপ্লব করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলার মাঠ নেই, যেটা ধানমন্ডিতে দেখেন অনেকগুলো স্কুল, বাচ্চারা যায় ওখান থেকে বাসায় চলে আসে। এমনি খেলাধুলাতে একটা জীবনের একটা অংশ। আমরা ছোটোবেলায় স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, মাঠে খেলেছি, ফুটবল খেলেছি, ওইটাই আমাদের মোহ ছিল। আমরা তর্ক বিতর্ক করেছি, সাহিত্য প্রতিযোগিতা করেছি, তারপরে আমরা নাটক দেখার জন্য আমরা চলে যেতাম, যে না নাটক হচ্ছে না, নাটকের জন্য নাটকের টিকিটের জন্য কাড়াকাড়ি। আমরা এমনকি বিশ্ববিদ্যালয়ে আসার পর আমরা মহিলা সমিতি মঞ্চে আমরা নাটকের টিকিট হচ্ছে হল। ভাইয়া আর একটু যোগ করি, এইদিকে এই অংশে যেটা বলছেন আপনি, ধানমন্ডি, এই যে বেলি রোড, পুরন ঢাকা, এই অংশে যাও বা কিছুটা আছে, কিন্তু আপনি উত্তরা, ওই গুলশান, ওই দিক, ওই অংশ দিয়ে যান, সেখানে তো কোনো কিছুই নাই। মানে ওই যে মানুষের যে রমন্থনের জায়গা আমরা সেই কালচারাল বিপ্লবটা আমাদের করতে হবে। আমাকে আমার মনে হয় যে আমাদের শিশুরা যদি এই যে জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি ধরে সাহিত্য সংস্কৃতির মানা হয়, এমনকি ধর্মের ব্যাপারে, যেটা প্রত্যেকটা ধর্মকেও ধর্মীয় শিক্ষাও যাতে ভালোভাবে দেওয়া হয়, আমার মনে হয় আমরা একটা সম্প্রীতির দেশে আমরা যেতে পারবো বলে আমি প্রত্যাশা করছি। জি, তাই কালচারাল জিডিপি, আপনার কি কালচারাল জিডিপি ব্যাপারে সরকার কি মনোযোগী আছে? না, সেই ব্যাপারে তো এই যে শিল্পকলা একাডেমির যে কার্যক্রম,
এবং বাংলাদেশের সমস্ত জায়গায় এ বিস্তৃত হওয়া না, শিল্পকলা এবং তো এটা তো একটা আমি একটা বলি, শিল্প স্কুল- সাংস্কৃতিক চিন্তা স্কুল- চেতনার ব্যাপার, কিন্তু স্কুলে- এই সাংস্কৃতিক মূল্যবোধের মধ্যে তো আপনার এই দুর্নীতি পরায়ণতা যেভাবে বাড়ছে, মানুষের চিন্তা চেতনা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো শুধু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাজ না, এটা তো একটা রাজনৈতিক না, আমি একটা সেটা বলি থ্রাইভ আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কথা বলছি না, আমি বলছি কি শুধু এই কাজটাই কিন্তু খুব জরুরি না, তার চেয়ে পাশাপাশি জরুরি মূল্যবোধের জায়গা তৈরি করা। এবং এই মূল্যবোধের সংস্কৃতি আমাদের একেবারে স্কুল থেকে কিন্তু শুরু করা, পরিবার থেকে শুরু করা। আমরা সেই জায়গাটা 1 থেকে 40-50 বছর আগে যে মূল্যবোধের জায়গাটুকু ছিল, আমরা তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী ছিল, আজ থেকে 50 বছর আগে, কিন্তু তখন কিন্তু একটা মূল্যবোধের সংস্কৃতি সমাজ ভিতরে বিদ্যমান ছিল। আমরা কি যেটা মাস্ক আজকে পরা সেই কি জায়গাটায় জি আমরা কিন্তু অনেকখানি পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের ভাবনা চিন্তার জায়গা তৈরি করবে এবং আমার মনে হয় আমরা এদিকেই আমাদের মনোযোগটা অনেক বাড়াতে হবে। খুব সংক্ষেপে জনাব ইমাজি, মাস্ক পরা কি মানুষ ছেড়ে দিচ্ছে নাকি? আমার কাছে মনে হচ্ছে মানুষ মনে করছে, কারণ এটা 1.5% 2% করোনা চলে আসছে, এটাকে মনে করা হচ্ছে করোনা নাই। কিন্তু ঢাকা শহর পৃথিবীর মধ্যে এমনিতেই মাস্ক পরা প্রয়োজন। দেখেন আপনি ধরেন করোনা নাই, তারপরেও বসবাসের অনুপযুক্ত শহর, বায়ু দূষণের জন্য এমনি তো মাস্ক উপযোগী, সুতরাং মাস্ক তো এমনিতেই পরা উচিত। তারপরে করোনা তো এটা তো আপনার অনেক দেশে এখন তো বাড়ছে, তারপরে নেক্সট ভেরিয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে, সুতরাং আবার যে কখন বেড়ে যাবে তো ঠিক নাই। সুতরাং মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এটা মেনটেন করা উচিত নিজেদের। ক্যাম্পেইনটা একটু থিতিয়ে যাচ্ছে কেন? আমার এক বন্ধু খুব মজা করে আমাকে বলেছে যে জানিস আমরা মাস্ক পরি না কেন বাঙালিরা? তো সে বলছে, আমি যে কেন? বলে আমাদের সবকিছু তো নাক গলানো খুব অভ্যাস, সব বিষয়, যেহেতু মাস্ক পরা থাকলে নাকটা বন্ধ থাকে, অতএব নাক গলানো যায় না। মানে সেটা মজার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের করোনা আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা আমরা গ্রহণ করছি কিনা, আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নতি করছি কিনা, আমরা নিজেরা মনোযোগী হচ্ছে কিনা, আমার পাশাপাশি আমার প্রতিবেশী, আমার সকলকে নিয়ে আমরা পরিবেশটা তৈরি করতে পারছি কিনা, এটা কিন্তু একটা বড় শিক্ষা। এই শিক্ষা যেন আমরা গ্রহণ করি। আমার মনে হয় যে আমাদের এখন তো স্বাস্থ্যবিধি এবং মাস্কের কথা যেটা বলেছেন, এটা আমাদের, আমি বিশ্ববিদ্যালয় খুলেছে, আমরা ছাত্রদেরকে আমরা কিন্তু হলগুলোতে আমরা এখনো চেক করতেছি, এমনকি আমাদের হাউস টিউটার প্রভোস্টরাও চেক করতেছে, তাদের সাথে এমনকি আমরা যারা ক্লাস নিচ্ছি সেখানেও কিন্তু আমাদের পরীক্ষার হলো আমরা কোনো ছাত্র মাস্ক পরা ছাড়া আসলে আমরা তাকে মাস্ক পরিয়ে নিই এবং মাস্কের ব্যবস্থা রাখি। আমার মনে হয় প্রতিটা জায়গায় কিন্তু এই সচেতনতা থাকলেই আমরা তৃতীয় ঢেউর যেটা আশঙ্কা করছি সেখান থেকে আমরা আমাদের রক্ষা হতে পারবে বলে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, গত 3-4 দিনে জনপ্রিয় দৈনিক পত্রিকাগুলোর যে ছবি এসেছে, স্কুলে ভিতরে সকলে মাস্ক পরতে বাধ্য হচ্ছে, শিক্ষকদের সেই অনুপ্রেরণার জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু অভিভাবকরা যারা স্কুলের গেটে যেয়ে তাদেরকে আনতে যাচ্ছে কিংবা অপেক্ষা করছে তারা স্বাস্থ্যবিধি মানছে না। এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এই আলোচনা আমাদের জারি রাখতে হবে। এটা আমাদের কমপ্লাসেন্সের কোনো সুযোগ নাই, এখন কম আছে, কিন্তু যে কোনো সময় এটা আবার আঘাত করতে পারে, সুতরাং আমরা এই আলোচনা করতেই থাকবো। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ জনাব এম এ আজিজ এবং জনাব সুভাষ সিংহ রায়। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর এই অনুষ্ঠানটি চাইলে অনলাইনে আপনি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।